আসসালামু আলাইকুম বন্ধুরা, পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের 4.8 নম্বর টিউটোরিয়ালের পার্ট 2তে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে ভরবেগ ও শক্তি সংরক্ষণশীলতা এবং সংঘর্ষ তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই ভরবেগ ও শক্তি সংরক্ষণশীলতা এই টপিকসটা দেখব। তো ভরবেগ জিনিসটা কি জানি আমরা? কোনো বস্তুর ভর এবং কি বেগের গুণফলটাকে বলা হচ্ছে কি ভরবেগ, এবং ভরবেগটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর শক্তি সংরক্ষণশীলতা এই জিনিসটা কি? সেটা হচ্ছে কি শক্তি সৃষ্টি হয় না বা কি ধ্বংস হয় না, শুধু এক অবস্থা থেকে কি করতে পারি আমরা অন্য অবস্থায় রূপান্তর করতে পারি। ঠিক আছে, আর ভরবেগের সংরক্ষণশীলতা এই জিনিসটা কি ছিল? যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে, অর্থাৎ বাহ্যিক বল যদি কাজ না করে, তখন আমরা কি বলতে পারবো যে কোনো বস্তুটির মোট ভরবেগটা কি হবে? সংরক্ষিত থাকবে। অর্থাৎ কোনো দুইটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ লাগে, তবে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগের সমষ্টি এবং কি হবে সংঘর্ষের পরে মোট ভরবেগের সমষ্টিটা কি হবে? সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারবো কি পি আই ইনিশিয়াল ইকুয়াল টু কি বলতে পারবো আমরা? পি ফাইনাল। অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং কি সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টিটা কি হবে? সমান হবে। আর ভরবেগ এর সংরক্ষণশীলতার নীতির প্রতিপাদন ও উদাহরণসমূহ পার্ট 1-এ আলোচনা করা হয়েছে। তো ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, আমরা এখন হলো সংঘর্ষ তত্ত্ব এই টপিকস নিয়ে আলোচনা করব। নর্মালি সংঘর্ষ বলতে আমরা কি বুঝি? যদি অল্প সময়ের মধ্যে বড় কোনো বল ক্রিয়া করে বস্তুর গতির হঠাৎ পরিবর্তন হয়ে যায়, তখন তাকে কি বলা হবে? সংঘর্ষ বল হবে। ঠিক আছে, তো নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি শিখেছিলাম যে বাহ্যিক বল ইকুয়াল টু কি ছিল? ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, তো এখন যদি সময়ের মানটা এখান থেকে কি হয়? কমে যায়, তখন কি হবে? বড় মানের একটা বল প্রযুক্ত হবে। ঠিক আছে, এখন সংঘর্ষ হতে হলে মিনিমাম দুইটি বস্তুর মধ্যে প্রত্যক্ষ সংস্পর্শ থাকা লাগবে। ঠিক আছে, তো প্রতিনিয়ত আমরা অনেক রকমের সড়ক দুর্ঘটনার কথা শুনে থাকি। ঠিক আছে, তো এটাও কি হচ্ছে? এক প্রকার সংঘর্ষ। তারপরে আরো অনেক উদাহরণ হতে পারে সংঘর্ষের। সেটা হলো কি ব্যাট দ্বারা ক্রিকেট বলকে আঘাত করলে সেটাও কি হবে? একটা সংঘর্ষ হবে। তারপর কামান থেকে গোলা ছড়লেও কি হবে? সেটাও এক প্রকার সংঘর্ষ হতে পারে। তো সংঘর্ষ নরমালি হচ্ছে দুই প্রকার। তো একটা সংঘর্ষকে আমরা বলতে পারি কি স্থিতিস্থাপক সংঘর্ষ বা কি ইলাস্টিক কলিশন। স্থিতিস্থাপক সংঘর্ষ বা কি ইলাস্টিক কলিশন। আর আরেক প্রকার সংঘর্ষকে আমরা বলতে পারি কি অস্থিতিস্থাপক সংঘর্ষ বা হলো ইনইলাস্টিক কলিশন। ঠিক আছে, তো সংঘর্ষ যেটাই হোক না কেন সবসময় কি হবে? ভরবেগটা সংরক্ষিত থাকবে। ঠিক আছে, তো আমরা এখন হলো স্থিতিস্থাপক সংঘর্ষ এই ব্যাপারটা দেখব। তো স্থিতিস্থাপক সংঘর্ষের টাইমে কি হয়? আমাদের হলো ভরবেগ এবং কি গতিশক্তি এই দুইটা জিনিস কি থাকে? সংরক্ষিত থাকে। ঠিক আছে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলাতে কি থাকে? ভরবেগটা সংরক্ষিত থাকলেও গতিশক্তিটা আর সংরক্ষিত থাকে না। ঠিক আছে, ধরে নিলাম দুইটা বস্তু M1 ভরের বস্তু এবং কি M2 ভরের বস্তু। ঠিক আছে, এই দুইটা ভরের বস্তু কি হবে? একটি সরল রেখা বরাবর চলছে। তো ধরে নিলাম M1 ভরের বস্তুটা E1 আদিবেগ নিয়ে যাচ্ছে এবং কি M2 ভরের বস্তুটা কি হচ্ছে? U2 আদিবেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কোনো এক সময় কি হবে? এদের বেগের পরিবর্তন যদি হয়, তখন এরা পরস্পরের সাথে কি হবে? ধাক্কা খাবে। ঠিক আছে, তো ধাক্কা যখন খাবে তখন কি হবে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করবে। অর্থাৎ বাহ্যিক কোনো বল যদি কাজ না করে, তখন কি হবে? ভরবেগটা কি হবে? সংরক্ষিত থাকবে। তো ধরে নিলাম কোনো এক সময় কি হলো? দুইটা বস্তু পরস্পরের সাথে ধাক্কা খেলো। তো M1 ভরের বস্তু ছিল এটা, আর কি ছিল? M2 ভরের বস্তু। তো ধাক্কা খেলে কি হবে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া একটা বল থাকবে। তো এটার নাম দিলাম কি F1 বল, এবং এটার নাম দিলাম কি F2 বল। তো এটা কখন হবে? এটা হবে সংঘর্ষের সময়। ঠিক আছে, আর এটা কখন ছিল? সংঘর্ষের পূর্বে অবস্থা ছিল। ঠিক আছে, তো সংঘর্ষের পরে কি হবে? বস্তুদ্বয় পরবর্তীত বেগে অর্থাৎ একই সরলরেখা বরাবর চলতে থাকবে। তো ধরে নিলাম M1 ভরের বস্তুটা V1 বেগ নিয়ে এভাবে যাচ্ছে এই সরলরেখা বরাবর, এবং কি M2 ভরের বস্তুটা ঠিক একইভাবে V2 বেগ নিয়ে সামনের দিকে যাইতে থাকবে। এটা কি কখন হবে? সংঘর্ষের পরে। ঠিক আছে, তো F1 বলের পরিচয় কি ছিল? F1 বলটা ছিল কি প্রথম বস্তু কণার উপর দ্বিতীয় বস্তু কণার প্রতিক্রিয়া বল, রাইট? এবং কি F2 বলের পরিচয় কি? দ্বিতীয় বস্তু কণার উপর প্রথম বস্তু কণার যে প্রযুক্ত বলটা। ঠিক আছে, তো ক্রিয়া এবং কি প্রতিক্রিয়া একটা বল আছে। তো আমরা হলো নিউটনের থার্ড ল থেকে আমরা কি শিখেছিলাম? যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কি ছিল? সমান এবং কি বিপরীতমুখী। দেন আমরা লিখতে পারবো কি এখান থেকে F2 ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস F1, রাইট? কারণ কি F2টা কি যদি ক্রিয়া বল হয় আর F1টা যদি প্রতিক্রিয়া বল হয়, দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি ক্রিয়া এবং কি প্রতিক্রিয়া বলটা কি হচ্ছে? সমান এবং কি বিপরীতমুখী, রাইট? তো আমরা এখন হলো আমরা নর্মালি হলো বল মানে কি জানি? ভর ইন্টু কি ত্বরণ। ঠিক আছে, তো যেহেতু দ্বিতীয় বস্তু ছিল কি M2 ভরের বস্তুর জন্য বল কি ছিল? F2 বল ছিল। ঠিক আছে, তো এখন হলো এই জিনিসটাকে তাহলে F2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? কি M2 ইন্টু কি A2, কারণ কি দ্বিতীয় বস্তুর সাপেক্ষে আমরা লিখছি। এবং কি F1 বলটা কার জন্য ছিল? প্রথম বস্তুর জন্য। দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি মাইনাস M1 ইন্টু কি A1, রাইট? তো এটা কি এখানে? এটা হচ্ছে ত্বরণ। তো ত্বরণ মানে আমরা কি জানি? ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে,
দেন আমরা এখন এখান থেকে a2 এর মানটা বসাবো, অর্থাৎ m2 ইন্টু কি a2, অর্থাৎ a2 মানে কি হচ্ছে বেগের পরিবর্তন, রাইট। তো হলো দ্বিতীয় বস্তুর জন্য শেষ বেগটা কি ছিল v2 এবং কি আদি বেগটা কি ছিল u2, রাইট। তো বেগের পরিবর্তন অর্থাৎ শেষ বেগ মাইনাস কি হচ্ছে আদি বেগ u2 ডিভাইডেড বাই কি হচ্ছে t, অর্থাৎ টিটা কি ছিল ধাক্কাজনিত ক্রিয়া এবং কি প্রতিক্রিয়ার সময়কালটা ছিল কি t, রাইট। এখন হলো প্রথম বস্তুর অর্থাৎ m1 ভরের বস্তুর জন্য আমরা ত্বরণটা বের করব, রাইট। তো আমরা কি লিখতে পারবো এখান থেকে, তো হলো m1 ভরের বস্তুর জন্য শেষ বেগটা কি ছিল v1 ছিল এবং কি m1 ভরের বস্তুর জন্য আদি বেগ কি ছিল u1 ছিল। দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি v1 মাইনাস কি u1 ডিভাইডেড বাই কি সময়, রাইট। তো এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে কি উভয় পক্ষ থেকে যদি এখন আমরা t এর মানটা বাদ দেই, দেন আমরা হলো কি লিখতে পারবো m2 v2 মাইনাস কি হচ্ছে m2 u2 মাইনাস আমরা লিখতে পারবো কি m1 v1 মাইনাস মাইনাসে প্লাস m1 u1, রাইট। তো আমরা এখন হলো এই সমীকরণ থেকে যদি আমরা m2 u2টা এপারে পার করি আর m1 v1টাকে যদি আমরা এপারে নিয়ে আসি, দেন আমরা এখান থেকে লিখতে পারবো সর্বসাকুল্যে m1 u1 প্লাস হলো m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 ইন্টু কি v2, রাইট। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে সংঘর্ষের পূর্বে এই যে m1 ভরের বস্তু এবং কি m2 ভরের বস্তু দ্বয়ের মধ্যে হলো ভরবেগের সমষ্টি এবং কি হচ্ছে m1 v1 প্লাস কি হচ্ছে m2 v2, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে সংঘর্ষের পরে এই যে দুইটা বস্তুর ভরবেগের সমষ্টি, ঠিক আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে কি যে ভরবেগটা কি হচ্ছে সংরক্ষিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন একটা টার্গেট আছে, সেটা হচ্ছে কি সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের বেগের মানটা অর্থাৎ v1 এবং কি v2 এর মানটা আমরা বের করতে চাচ্ছি। তো কিভাবে আমরা বের করব, আর কি বলা ছিল, এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ তাকেই বলবো যদি হলো ভরবেগ এবং কি গতিশক্তি সংরক্ষিত থাকে, তখন তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়, ঠিক আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে কি যে হলো ভরবেগটা সংরক্ষিত হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন হলো এখান থেকে এপারে কি আছে, এই সমীকরণের এপারে কি আছে m1 v1 আছে আর m2 v2 আছে। তো আমরা এখন m1 v1টাকে যদি এপারে পার করে দিই আর m2 u2কে যদি ওই পারে নিয়ে যাই, দেন আমরা লিখতে পাচ্ছি কি m1 u1 মাইনাস কি হচ্ছে m1 v1 ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা m2 v2 মাইনাস কি লিখতে পারবো আমরা m2 u2, রাইট। তো আমরা এখন হলো এখান থেকে যদি m1 এর মানটা যদি কমন নিই, দেন আমরা লিখতে পারবো কি u1 মাইনাস কি v1 ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা m2 যদি কমন নিই এখান থেকে v2 মাইনাস কি u2। তো এটাকে আমরা দিলাম হলো 1 নম্বর সমীকরণ, রাইট। তো আমরা এখন হলো দেখবো কি যে হলো স্থিতিস্থাপক সংঘর্ষে কি থাকে, গতিশক্তিটাও সংরক্ষিত থাকে, ঠিক আছে। তো সংঘর্ষের পূর্বে এই যে m1 ভরের বস্তুর জন্য গতিশক্তি তাহলে কি লিখতে পারবো আমরা হাফ m1 ইন্টু কি u1 স্কোয়ার প্লাস কি হচ্ছে m2 u2 হোল স্কোয়ার, অর্থাৎ সংঘর্ষের পূর্বে কি ছিল m1 এবং কি m2 ভরের বস্তু দুইটার গতিশক্তির সমষ্টি সমানটা কি হবে সংঘর্ষের পরে বস্তু দুইটার গতিশক্তির সমষ্টি, ঠিক আছে। তখনই কি বলতে পারবো আমরা গতিশক্তিটা সংরক্ষিত হবে, ঠিক আছে। দেন আমরা লিখতে পারবো কি m1 ভরের বস্তুর জন্য m1 ইন্টু কি v1 স্কোয়ার, কারণ কি সংঘর্ষের পরে তাদের বেগটা কি ছিল v1 ছিল, প্লাস কি হচ্ছে m2 ইন্টু কি v2 স্কোয়ার, ঠিক আছে। তো এই সমীকরণের উভয় পক্ষ থেকে যদি আমরা হাফটা কেটে দিই, দেন আমরা লিখতে পারবো কি m1 u1 স্কোয়ার প্লাস কি হচ্ছে m2 u2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে m1 v1 স্কোয়ার প্লাস কি হচ্ছে m2 ইন্টু v2 স্কোয়ার, ঠিক আছে। তো আমরা একইভাবে যদি m1 v1 স্কোয়ারটাকে যদি আমরা এই পারে নিয়ে যাই আর m2 u2 স্কোয়ারটাকে যদি আমরা ওই পারে নিয়ে যাই, দেন আমরা লিখতে পারবো কি m1টা কমন নিয়ে u1 স্কোয়ার মাইনাস কি v1 স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো কি m2 কমন নিলে v2 স্কোয়ার মাইনাস কি হচ্ছে u2 স্কোয়ার, ঠিক আছে। তো এটা কি হচ্ছে সুপরিচিত একটা সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রের মতো পড়ে যাচ্ছে। দেন আমরা কি লিখতে পারতাম ওই সূত্রে a প্লাস b ইন্টু কি ছিল a মাইনাস b। তো আমরা একইভাবে যদি লিখে ফেলি ওইটা m1 u1 প্লাস কি হচ্ছে v1 ইন্টু কি লিখতে পারবো আমরা u1 মাইনাস কি v1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি m2 v2 প্লাস কি u2 ইন্টু v2 মাইনাস কি u2, রাইট। তো এটাকে নাম দিলাম আমরা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো আমরা এখন হলো 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, দেন আমরা কি লিখতে পারবো এখান থেকে ভাগ করলে কি দেখা যাচ্ছে যে m1 m1টা কি হচ্ছে কেটে যাচ্ছে এবং কি u1 v1 মাইনাস v1 এটাও কেটে যাচ্ছে, দেন থাকে কি এপারে u1 প্লাস কি হচ্ছে v1 ইকুয়াল টু এপারে তখন থাকছে m2 m2 কেটে যাচ্ছে এবং কি v2 মাইনাস কি u2 এটাও কেটে যাচ্ছে, তখন থাকছে কি v2 প্লাস কি হচ্ছে u2, রাইট। দেন আমরা এটাকে হলো 3 নম্বর সমীকরণ নাম দিলাম, ঠিক আছে। তো এই 3 নম্বর সমীকরণ থেকে যদি আমরা হলো u2কে যদি এপারে নিয়ে আসি, দেন আমরা লিখতে পারবো কি u1 মাইনাস কি হচ্ছে u2, রাইট, ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি এই v1টাকে যদি এপারে নিয়ে যাই, দেন আমরা লিখতে পারবো কি v2 মাইনাস কি হচ্ছে v1, রাইট। দেন আমরা এখান থেকে আরেকটু সুন্দরভাবে লিখি u1 মাইনাস কি হচ্ছে u2 মাইনাস আমরা লিখতে পারবো কি v1 মাইনাস কি হচ্ছে v2। তো
তো E1 মাইনাস U2টা কি আসলে এখানে আপেক্ষিক গতি বোঝাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বস্তু দুইটির আদিবেগের বিয়োগফল, অর্থাৎ এই যে সংঘর্ষের পূর্বে বস্তু দুইটির বেগ কি ছিল, E1 ছিল এবং কি U2 ছিল, অর্থাৎ বস্তু দুইটির আদিবেগের বিয়োগফল ইকুয়াল টু কি হচ্ছে সংঘর্ষের পরে বস্তু দুইটির শেষ বেগের বিয়োগফলটা কি হচ্ছে সমান হচ্ছে, কিন্তু চিহ্নটা কি হচ্ছে বিপরীতমুখী। তো এটাই আলটিমেটলি কি বোঝাচ্ছে যে আপেক্ষিক গতি, রাইট। তো স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা একটা কথা বলতে পারি কি, যে হলো আপেক্ষিক গতিটা কি থাকে, সমান থাকে, ঠিক আছে, বা আপেক্ষিক গতিটা কি বলতে পারি আমরা, সংরক্ষিত থাকে স্থিতিস্থাপক সংঘর্ষে। আচ্ছা, আমরা এখন হলো এই যে 3 নম্বর সমীকরণ থেকে V1 এবং কি V2 এর মানটা বের করব, ঠিক আছে। তো বের করার পরে আমরা হলো এই যে এই সমীকরণটাতে বসিয়ে দিব, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্রে এই সমীকরণে যদি বসিয়ে দিই, দেন আমরা হলো V1 এবং কি V2 এর ইকুয়েশনটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা এখন হলো এই জিনিসটা করি। আচ্ছা, আমরা এখন হলো 3 নম্বর সমীকরণ থেকে V1 এবং কি V2 এটার মান বের করে নিব। তো V1 এর মানটা কিভাবে বের করতে পারি, যদি আমরা E1টাকে এপারে পার করে দিই, দেন আমরা কি লিখতে পাচ্ছি V1 ইকুয়াল টু U2 প্লাস কি V2 মাইনাস কি হচ্ছে E1। একইভাবে আমরা V2 এর মানটা কিভাবে বের করব, U2টাকে যদি এপারে পার করে দিই, দেন আমরা কি লিখতে পাচ্ছি E1 প্লাস V1 মাইনাস কি হচ্ছে U2, ঠিক আছে। তো আমরা এখন যদি হলো V2 এর মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, ঠিক আছে, দেন আমরা হলো V1 এর মানটা পেয়ে যাব। তো আমরা এখন হলো বসাই। তো M1 U1 প্লাস কি হচ্ছে M2 U2 প্লাস ইকুয়াল টু হচ্ছে M1 V1 প্লাস কি হচ্ছে M2, আর হলো V2 এর মানটা আমরা যদি বসাই, অর্থাৎ E1 প্লাস কি হচ্ছে V1 মাইনাস কি হচ্ছে U2, ঠিক আছে। তো আমরা এখান থেকে লিখতে পারবো কি M1 U1 প্লাস কি হচ্ছে M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস কি হচ্ছে M2 U1 প্লাস কি হচ্ছে M2 V1 মাইনাস কি হচ্ছে M2 U2, ঠিক আছে। আচ্ছা, এই সমীকরণের রাইট সাইডে কি আছে, M1 V1 আছে এবং কি M2 V1 আছে, ঠিক আছে। তো আমরা এই দুইটা জিনিসকে যদি এপারে রাখি এবং কি M2 U1 M2 U2 কে যদি আমরা এপারে পার করে দিই, দেন আমরা লিখতে পারবো কি এখান থেকে M1 U1 প্লাস কি হচ্ছে M2 U2, অর্থাৎ আমরা যে M2 U1টাকে এপারে যদি পার করে নিয়ে আসি, তাহলে কি হবে M2 U1 আর কি হচ্ছে প্লাস M2 U2, রাইট। আর এপারে কি হচ্ছে M1 V1 প্লাস কি থাকছে M2 V1 থাকছে। তো আমরা যদি V1টা কমন নিই, দেন আমরা লিখতে পারবো কি একবারে M1 প্লাস কি হচ্ছে M2, রাইট। আচ্ছা, এখন এখান থেকে দেখা যাচ্ছে কি যে হলো দুইটা M2 U2 আছে, ঠিক আছে, আর কি আছে M1 U1 আছে এবং কি আছে মাইনাস M2 U1 আছে। তো আমরা যদি এখান থেকে E1টা কমন নিই, দেন আমরা লিখতে পারবো কি M1 মাইনাস কি হচ্ছে M2, রাইট, প্লাস কি হচ্ছে M2 U2 প্লাস M2 U2, অর্থাৎ 2 M2 U2 ইকুয়াল টু কি বলতে পারবি আমরা কি V1 ইন্টু কি M1 প্লাস কি হচ্ছে M2, রাইট। তো আমরা এখন হলো M1 প্লাস M2 কে যদি আমরা ভাগ করে দিই এখানে, দেন আমরা লিখতে পারবো কি একবারে V1 ইকুয়াল টু কি হচ্ছে M1 মাইনাস কি হচ্ছে M2 ইন্টু কি হচ্ছে U1 প্লাস কি হচ্ছে 2 M2 U2 ডিভাইডেড বাই কি হচ্ছে M1 প্লাস কি হচ্ছে M2, রাইট। দেন আমরা একবারে V1 ইকুয়াল টু লিখতে পারবো কি M1 মাইনাস M2 ডিভাইডেড বাই কি হচ্ছে M1 প্লাস কি হচ্ছে M2 ইন্টু কি U1, আর হলো লিখতে পারবো কি 2 M2 U2 ডিভাইডেড বাই কি হচ্ছে M1 প্লাস কি হচ্ছে M2, রাইট। অর্থাৎ V1 এর সাথে কি আছে E1 গুণ অবস্থায় আছে এবং কি U2 গুণ অবস্থায় আছে, রাইট। তো আমরা এখন হলো V1 এর মানটা পেয়ে গেলাম। তো এখন আমরা হলো V2 এর মানটা বের করব। তো V2 এর মানটা কিভাবে বের করব, যদি আমরা V1 এর মানটা এখানে বসিয়ে দিই, দেন আমরা হলো V2 এর মানটা পেয়ে যাব। তো আমরা সেই অনুযায়ী কাজ করি। তো আমরা কি লিখতে পারবো M1 U1 প্লাস কি হচ্ছে M2 U2 আর হলো M1, অর্থাৎ V1 এর মানটা আমরা এখন যদি বসিয়ে দিই, দেন আমরা কি লিখতে পারবো U2 প্লাস কি হচ্ছে V2, অর্থাৎ U2 প্লাস V2 মাইনাস কি হচ্ছে E1 প্লাস কি হচ্ছে M2 ইন্টু কি হচ্ছে V2, রাইট। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো M1 U1 M2 U2 ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা M1 U2 প্লাস কি হচ্ছে M1 V2 মাইনাস কি হচ্ছে M1 U1 প্লাস কি হচ্ছে M2 ইন্টু কি V2, ঠিক আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে কি এই সমীকরণের রাইট সাইডে M1 V2 আছে এবং কি M2 V2 আছে, ঠিক আছে। তো আমরা এই দুইটা জিনিসকে এপারে রাখি এবং কি M1 U1 এবং কি M1 U2 কে এপারে নিয়ে যাই, দেন আমরা কি লিখতে পারবো M1 U1 প্লাস কি হচ্ছে M2 U2, অর্থাৎ M1 U2 কে এপারে নিয়ে আসলে মাইনাস M1 U2 আর হলো M1 U1টাকে এপারে নিয়ে আসলে প্লাস কি হচ্ছে M1 U1, রাইট। আর এপারে কি থাকছে M1 V2 থাকছে এবং কি M2 V2 থাকছে, ঠিক আছে। তো আমরা এখন যদি V2টা কমন নিই, দেন আমরা লিখতে পারবো কি M1 প্লাস কি হচ্ছে M2, ঠিক আছে। তো আমরা এখন হলো এখান থেকে দেখা যাচ্ছে কি যে কয়টা M1 U1 আছে, দুইটা M1 U1 আছে, ঠিক আছে। তো আমরা কি লিখবো 2 M1 U1
আর এখান থেকে কি লিখতে পারবো আমরা, m2 u2 আছে মাইনাস কি m1 u2 আছে। তো আমরা যদি u2টা কমন নিই দেন আমরা লিখতে পারবো কি m2 মাইনাস কি হচ্ছে m1, রাইট। আর এখান থেকে কি লিখতে পারবো আমরা, v2 ইকুয়াল টু m1 প্লাস কি হচ্ছে m2, ঠিক আছে। তো আমরা এখন হলো m1 প্লাস m2টাকে যদি এখন এই সমীকরণে ভাগ করে দিই দেন আমরা লিখতে পারবো একবারে v2 ইকুয়াল টু কি হচ্ছে 2m1 u1 ডিভাইডেড বাই কি হচ্ছে m1 প্লাস কি হচ্ছে m2 প্লাস কি লিখতে পারবো আমরা u2 ইন্টু কি হচ্ছে m2 মাইনাস কি হচ্ছে m1 ডিভাইডেড বাই কি হচ্ছে m1 প্লাস কি হচ্ছে m2, রাইট। তো এভাবেই আমরা v2 এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ v2 এর সাথে আবার কি আছে u1 এবং কি u2টা গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তো এটাই কি ছিল, সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের ভরবেগ। তো এটা একটা সমীকরণ এবং কি এটা একটা সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, আমরা হলো সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের বেগের সমীকরণগুলো পেয়ে গেছি, ঠিক আছে। তো আমরা এই সমীকরণ থেকে কয়েকটা কেস দেখব, ঠিক আছে। তো এখন যদি হলো দুইটা একই ভরের বস্তু হয়, অর্থাৎ m1 ইকুয়াল টু আমরা বলে নিলাম কি m2, ঠিক আছে। তো m1 ইকুয়াল টু যদি m2 আমরা বলে নিই দেন কি হচ্ছে এই পার্টটুকু কি হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে। তো আমরা v1 ইকুয়াল টু কি লিখতে পারছি শুধু u2, ঠিক আছে। এবং কি লিখতে পারবো v2 ইকুয়াল টু কি লিখতে পারবো শুধু u1, ঠিক আছে। কারণ কি এটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা কি বলতে পারবো এখান থেকে যে একটি জিনিসের অর্থাৎ প্রথম বস্তুর বেগ কি ছিল u1 ছিল, ঠিক আছে। তো ধাক্কা খাওয়ার পরে এটার বেগটা কি হয়ে যাবে u2 হয়ে যাবে, ঠিক আছে। আর হলো যেটার বেগটা আদি বেগটা কি ছিল u2 ছিল, ধাক্কা খাওয়ার পরে এটার বেগটা কি হয়ে যাবে প্রথম বস্তুর বেগটা হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারবি কি এখান থেকে তারা কি করছে বেগটা বিনিময় করছে, অর্থাৎ কি এখানে কি হচ্ছে বেগের বিনিময় হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন হলো কেস 2 তে আসি, অর্থাৎ u2টা কি হচ্ছে 0 হচ্ছে, অর্থাৎ প্রথম বস্তুটা যদি গতিশীল হয় তাহলে দ্বিতীয় বস্তুটা কি হবে স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে। তো স্থির অবস্থায় যদি থাকে তো আমরা এখান থেকে কয়েকটা কন্ডিশন দেখব, অর্থাৎ যদি একই ভরের বস্তু হয় এবং কি প্রথম বস্তুটা যদি হলো বড় হয় দ্বিতীয় বস্তুর চেয়ে এবং কি দ্বিতীয় বস্তুটা যদি প্রথম বস্তুর চেয়ে বড় হয়, অর্থাৎ তিনটা কন্ডিশন আমরা দেখব। আচ্ছা, তাহলে প্রথম কেসটাতে আসা যাক। এখানে কি বলা আছে m1 ইকুয়াল টু কি m2, অর্থাৎ একই ভরের দুইটা বস্তু। তো প্রথম বস্তুটা যদি দ্বিতীয় বস্তুর সাথে ধাক্কা লাগে এবং দ্বিতীয় বস্তুটা কি ছিল স্থির অবস্থায় ছিল, তো এই সমীকরণ থেকে আমরা v1 এর মানটা কত পাচ্ছি 0 হচ্ছে, অর্থাৎ m1 ইকুয়াল টু কি m2 যদি হয় তো এই পার্টটুকু কি হচ্ছে 0 হচ্ছে এবং কি u2 যদি 0 হয় তখন এই পার্টটুকু কি হচ্ছে 0 হচ্ছে। দেন আমরা v1 ইকুয়াল টু কি বলতে পারছি 0 বলতে পারছি, ঠিক আছে। তো একইভাবে v2 এর মানটা আমরা এই সমীকরণ থেকে বের করে নিতে পারবো কি হচ্ছে u1 হচ্ছে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারছি কি যে বস্তুটা স্থির ছিল তো সংঘর্ষের পরে কি হবে প্রথম বস্তুর বেগটা লাভ করবে, অর্থাৎ এখানে কি বলতে পারছি আমরা হলো বেগটা বিনিময় হচ্ছে, ঠিক আছে। কারণ কি প্রথম বস্তুটার বেগ কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে এবং কি দ্বিতীয় বস্তুটা কি পাচ্ছে প্রথম বস্তুর বেগটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ বেগের বিনিময় হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন হলো সেকেন্ড কেসটা দেখবো, অর্থাৎ প্রথম বস্তুটা যদি বড় হয় দ্বিতীয় বস্তু হচ্ছে দেন আমরা কি বলতে পারবো এই সমীকরণ থেকে v1টা কি হচ্ছে e1, আর কি লিখতে পারবো আমরা v2 ইকুয়াল টু কি বলতে পারবো আমরা 2u1, ঠিক আছে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারছি কি যে হালকা বস্তুর সাথে অর্থাৎ এই বস্তুর সাথে যদি ভারী বস্তুর সংঘর্ষ ঘটে, অর্থাৎ সংঘর্ষ যদি ঘটে তাহলে কি হবে ভারী বস্তুর বেগটা কি হচ্ছে অপরিবর্তিত থাকছে, ঠিক আছে। তো এটা কি ছিল ভারী বস্তু ছিল এবং ভারী বস্তুর বেগটা কি ছিল e1 ছিল। তো সংঘর্ষের পরে v1 ইকুয়াল টু কি হচ্ছে e1 হচ্ছে এবং কি হচ্ছে হালকা বস্তুর বেগটা কি হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এটা দ্বিগুণ বেগে কি হয়ে যাবে সামনের দিকে ছুটে যাবে, ঠিক আছে। তো আমরা এখন হলো থার্ড কেসটা দেখবো, অর্থাৎ যদি দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর চেয়ে বড় হয় দেন আমরা v1 ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি -c1 আর v2টা কি লিখতে পাচ্ছি আমরা 0। তো এটা যদি আমরা ধরে নিলাম একটা মার্বেল হয় তো আর এটা ধরে নিলাম একটা বড় পাথর। তো আমরা এখন যদি এই মার্বেলটা যদি আমরা পাথরে আঘাত করি তো কি হবে মার্বেলটা কি করবে রিবাউন্ড করবে, ঠিক আছে। এবং পাথরটা যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকবে, অর্থাৎ পাথরটা কি ছিল স্থির ছিল, ঠিক আছে। তো সংঘর্ষের পরে কি হবে পাথরটার বেগ যেটা ছিল ওটাই থাকবে এবং কি হবে মার্বেলটা রিবাউন্ড করছে। তো মার্বেলটা কত বেগে পাথরটাতে আঘাত করছিল e1 বেগে, তো রিবাউন্ড করলে কি হবে জাস্ট লাইক এই ডিরেকশন চলে আসবে, অর্থাৎ বিপরীত ডিরেকশন, এই কারণে কি হচ্ছে মাইনাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ এই ব্যাপারটা দেখব, অর্থাৎ যে সংঘর্ষে যদি ভরবেগটা সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি যদি সংরক্ষিত না হয় তখন তাকে কি বলা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। তো ধরে নিলাম m1 ভরের একটা বস্তু এবং কি m2 ভরের একটা বস্তু, ঠিক আছে। তো একই সরলরেখা বরাবর যাচ্ছিল, এটা u1 বেগে এবং কি এটা u2 বেগে, ঠিক আছে। সংঘর্ষের পরে কি হবে বস্তু দুইটা একই বেগ নিয়ে, অর্থাৎ m1 ভরের বস্তু এবং কি m2 ভরের বস্তুটা ভি বেগ নিয়ে সামনের দিকে যাবে, ঠিক আছে। দেন আমরা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে লিখতে পারবো কি সংঘর্ষের পূর্বে হলো মোট ভরবেগ, অর্থাৎ বস্তু দুইটার মধ্যে মোট ভরবেগ m1 e1 প্লাস লিখতে পারবো কি আমরা m2 u2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি, অর্থাৎ m1 প্লাস কি হচ্ছে m2 ইন্টু কি হচ্ছে ভি, কারণ কি বস্তু দুইটার বেগটা কি ছিল একই দিকে ছিল, ঠিক আছে। এই কারণে কি হচ্ছে m1 প্লাস m2 ইন্টু কি হচ্ছে ভি হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে ভরবেগটা কি হচ্ছে সংরক্ষিত থাকছে, ঠিক আছে।
আচ্ছা, আমরা এখন হলো সংঘর্ষের পূর্বে হলো তাদের শক্তিগুলো দেখব। তো প্রথম ভরের বস্তুর জন্য অর্থাৎ m1 ভরের বস্তুর জন্য গতিশক্তি কি ছিল হাফ m1 u1 স্কয়ার প্লাস হলো m2 ভরের বস্তুর জন্য গতিশক্তি কি ছিল হাফ m2 ইন্টু কি হচ্ছে ut স্কয়ার। ঠিক আছে, এটা কি ছিল সংঘর্ষের পূর্বে হলো মোট শক্তি ছিল। ঠিক আছে, তো সংঘর্ষের পূর্বে মোট শক্তি, রাইট, মোট গতিশক্তি। তাহলে সংঘর্ষের পরে হলো মোট গতিশক্তিটা কত হবে? তো m1 ভরের বস্তুর জন্য গতিশক্তি আমরা তাহলে কি লিখতে পারবো? হাফ m1, যেহেতু একই বেগে যাচ্ছে অর্থাৎ v বেগে, তো আমরা লিখতে পারবো কি v স্কয়ার প্লাস কি হচ্ছে m2 ভরের বস্তুর জন্য হাফ m2 ইন্টু কি হচ্ছে এটাও একই বেগে অর্থাৎ v2 স্কয়ার। তো এটা কি হচ্ছে সংঘর্ষের পরে হলো মোট গতিশক্তি। ঠিক আছে, তো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং কি সংঘর্ষের পরে মোট গতিশক্তি কখনোই সমান হবে না। ঠিক আছে, কিন্তু ভরবেগটা সংরক্ষিত থাকবে। ঠিক আছে, তো আমরা এখন হলো এই যে এই দুইটা গতিশক্তি যদি আমরা বিয়োগ করি, দেন আমরা গতিশক্তি ক্ষয়টা এখান থেকে নির্ণয় করতে পারবো। অর্থাৎ সংঘর্ষের পরে মোট গতিশক্তি থেকে যদি সংঘর্ষের পূর্বের গতিশক্তিটা বাদ দিই, দেন আমরা গতিশক্তির ক্ষয়টা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। আজকের টপিক্সের এবং হলো পার্ট 1-এর টপিক্সের ম্যাথ প্রবলেম দেখতে চোখ রাখবে পরবর্তী ভিডিওগুলোতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।